নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রাত ৯টার বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে আমি অনির্বাণ আপনাদের সঙ্গে রয়েছি। আজ মহাপুণ্যের মহাকুম্ভের কথা বলতে। মহাকুম্ভ মানেই, এমনিতে কুম্ভ মানেই সাধু সন্ন্যাসী, বিশেষ স্নান। কুম্ভ মানে বিশ্বাস, এতদিনকার সংস্কার। কুম্ভ মানে ফিরে ফিরে দেখা, সামনে এগিয়ে যাওয়া। কুম্ভ মানে যা ছিল তাকে সঙ্গে করে, যা নেই তার জন্য সামনে ছুটে চলা। মহাকুম্ভের সেই পুণ্যকুম্ভের সেই মহাস্নানের আগে কুম্ভ মেলার চত্বর জুড়ে এই মুহূর্তে যারা আসছেন, যাদের দিকে গোটা পৃথিবীর নজর থাকে, সব থেকে বেশি করে নজর থাকে সাধু সন্তরা। আজ তাদের কথা বলব। কেমন কথা? তারা কে কেমন, কে কিসের জন্য আসেন, কে কি নিয়ে আসেন, কে কি নিয়ে যেতে চান, অর্থাৎ এক কথায় বাবাদের কথা। মহাকুম্ভের একের পর এক বাবাদের কাহিনী, যাদের প্রত্যেকের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা চাওয়া, আলাদা আলাদা চলা, আলাদা গন্তব্য, আলাদা লক্ষ্য। এমনকি আসার সময়টা তো বা আসার জায়গাটা তো আলাদা বটেই। এত কিছু আলাদার মাঝখানে, এত কিছু ভিন্নতার মাঝখানে একতা কোথায়? ওই মহাকুম্ভের মহাপুণ্যভূমিতে, তাই না বিশাখা? একদমই তাই অনির্বাণ। এক একটা দিন কাটছে, প্রত্যেকটা দিন যেন নতুন নতুন ছটা দেখা যাচ্ছে প্রয়াগরাজে। কারণ সেই এক কথা বলতে হয়, তুমি যে কথা এতক্ষণ বলছিলে, সবাই যেখানে যাচ্ছেন, যে জায়গায় যাচ্ছেন, তা তো সেই প্রয়াগরাজ, সেই ত্রিবেণী সঙ্গম। কারণ সেখানে মহাকুম্ভের মহা আয়োজন। প্রয়াগরাজের রূপ যেন মোহময় হয়ে উঠছে প্রতিক্ষণে। কত সাধু, কত যোগী, সবার পথ আজ মিলেমিশে গিয়েছে কুম্ভে। সেখানে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে? বলছিলাম না অনির্বাণ, আমাদের যারা রিপাবলিক বাংলার দর্শক, তারাও যারা স্ক্রিনের দিকে আটকে রয়েছেন, কারণ তারা প্রতি মুহূর্তে সেই বর্ণময় ছবিগুলো দেখছেন। একদিকে প্রতিক্ষণে আমরা দেখছি স্টেশন থেকে হোক, বিভিন্ন যে ত্রিবেণীর ঘাট থেকে হোক, নৌকো করে কত মানুষ নেমে আসছেন। আর সেরকমভাবেই রাস্তার দিকে যদি নজর রাখা যায়, সব যেই সেক্টরগুলো তৈরি হয়েছে অনির্বাণ, যেখানে আগে যে জায়গায় গেলে বলা হতো কুম্ভে নাকি মানুষ হারিয়ে যায়, কিন্তু এখন তো আর সেই হারিয়ে যাওয়ার জায়গাটা নেই। কারণ আলাদা আলাদা করে সেক্টর করে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, প্রযুক্তিগতভাবে সব দিক থেকে যাতে প্রশাসনিক জায়গাটা থাকে, সমস্ত কিছু করে সেখানে সেই সাধু, সেই যোগীরা, সেই বাবাজিরা আজ রয়েছেন। আর সেখানে তারা কিভাবে রয়েছেন, কিভাবে আসছেন? কেউ উটে আসছেন, কেউ বাইকে আসছেন, কেউ গাড়িতে আসছেন, কেউ আন্তর্জাতিকভাবে ঘুরে শেষ পর্যন্ত কুম্ভে এসে পুণ্য স্নানের জন্য অপেক্ষা করছেন। প্রথম 13 তারিখ, তারপর 14 তারিখ, এরকমভাবে 6টা স্নানের জন্য তারা অপেক্ষা করছেন। কারণ একদিকে মোক্ষ লাভ, আর অন্যদিকে পুণ্য লাভ, সেই সঙ্গে আরোগ্য লাভ। সবটাই তো এই অমৃত স্নানের সন্ধানে প্রয়াগরাজে মহাকুম্ভের জন্য যোগীদের আগমন। कुंभ का आनंद ही अलग है। आओ तो जानो। करके यहाँ कुंभ का आनंद। মহাপুণ্যের মহাকুম্ভে আসা এই সাধু, সন্ত, সন্ন্যাসী, বাবাদের কথা তো বলবোই, কিন্তু আপনারা আপনাদের কাছ থেকে যা দেখতে চান ছবি, মহাকুম্ভের নানা ছবি, মহাকুম্ভের এমন ছবি যা ঘরে বসে দেখতে বড় স্বাদ যায়। যদি সম্ভব হতো হয়তো ওখানে গিয়ে দেখার চেষ্টা করতেন, দেখতে চাইতেন। সেরকম ছবি হচ্ছে এই লেজার শোয়ের ছবিটা। মহাকুম্ভের প্রাঙ্গণে এই
লেজার শো চলছে একেবারে গঙ্গা বক্ষ জুড়ে। প্রয়াগরাজে এই লেজার শো দেখতেও অনেক অনেক মানুষ ভিড় জমিয়েছেন। তার কারণ স্নানের এখন দুদিন হলেও দেরি আছে। এই মুহূর্তে থাকার ঠাঁই ঠিকানা সব মোটামুটি ঠিক করে ফেলেছেন সাধু সন্তরা তো বটেই, যে ভক্তরা এসছেন কুম্ভের জন্য, অতএব তারা জড়ো হয়েছেন গঙ্গার ধারে। আর সন্ধ্যেবেলা চলছে এই প্রয়াগরাজের লেজার শো, যাতে উঠে আসছে পুণ্য কুম্ভের, অমৃত কুম্ভের কথা। ঠিক সেভাবেই মহাকুম্ভে প্রয়াগরাজে মহাকুম্ভে সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি চলছে। যে সন্ধ্যারতির ছবি আমরা গঙ্গার পাড় জুড়ে ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে দেখতে পাই, সেটা বারাণসী হোক, সেটা পাটনা হোক, এমনকি আমাদের এই কলকাতাতেও, পশ্চিমবঙ্গের কলকাতাতেও সেই ছবিটা একটা অন্যরকম মাত্রা পেয়ে গিয়েছে প্রয়াগরাজে এই মহাকুম্ভের সময়। এই গঙ্গারতির ছবি দেখতে, এই গঙ্গারতি দেখতেও হাজার হাজার মানুষ পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন। আর যে ছবি আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু কুম্ভে যেতে পারছেন না, আপনাকে এই ছবিগুলো অবশ্যই আমরা দেখাবো, কথা দিয়ে রেখেছি, তাই সেই কথা রক্ষা করছি, রক্ষা করে চলবো। মহাকুম্ভের কোনো ছবি আপনি মিস করবেন না। রিপাবলিক বাংলা আপনাকে এমন সমস্ত ছবি দেখাবে যেটা আপনার ওখানে গিয়ে দেখার ইচ্ছে ছিল, হয়তো এবারটা গিয়ে উঠতে পারলেন না 12 বছর পর। আর এমন মহাকুম্ভ আসতে তো 144 বছর। অতএব পুণ্যকুম্ভ হোক, অর্ধকুম্ভ হোক, আপনার কোনো ছবির জন্য অপেক্ষা করতে হবে না। এই কুম্ভেই সব ছবি আপনি দেখতে পাবেন। নাগা সন্ন্যাসীদের নিয়ে আলাদা একটা কৌতূহল থাকে, সেটা গঙ্গাসাগরের মেলা হোক অথবা কুম্ভ। তাদের নাচ আলাদা মাত্রা পায়, কারণ তারা নাচেন এক অন্য উন্মাদনায়, একেবারে সর্বশক্তিমানের কাছে নিজেদের সমর্পণের উন্মাদনায়, তাদের সঙ্গে মিশে যাওয়ার উন্মাদনায় সে নাচ এক অন্য মাত্রা পায়। সে নাচ দেখতেও যেমন পুণ্যার্থীরা ভিড় জমান দেখতে পাচ্ছেন, মোবাইল বন্দি করছেন সে নাচ অনেক ভক্তরাই। আপনি বাড়িতে বসেও সে নাচ দেখতে পাবেন পুণ্যকুম্ভের প্রাঙ্গণে না থেকেই। সে ছবি রিপাবলিক বাংলা এভাবেই আপনার সামনে দেখাবে। এমন অনেক হাজার বাবার সঙ্গীর সঙ্গে, ছবির সঙ্গে নাগা সাধুদের এই আত্মসমর্পণের নাচ, মিশে যাওয়ার নাচ, তার সঙ্গে ভক্তদের আত্মসমর্পণও কিছু কম নয়। যেমন ধরুন এই মুহূর্তে এই পৃথিবীর অন্য প্রান্তে কোনো মাটিতে যারা একে অপরের বিরুদ্ধে লড়ছে বা একটা যুদ্ধ ভাব, বেলারুস আর ইউক্রেন লড়ছে, সরাসরি না হলেও যুদ্ধ ভাব তো আছেই। বেলারুসের মাটি ব্যবহার করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া। আপনাদের সেই ছবি আমি আর স্বর্ণালী 2 বছর আগে দেখিয়েছিলাম। কিন্তু সেই বেলারুস, সেই ইউক্রেন থেকে আসা ভক্তরা এই কুম্ভের মাটিতে একদম একসঙ্গে। কোথায় কিভাবে মিশে গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। বেলারুস হোক অথবা ইউক্রেন, হর হর মহাদেব ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছেন মহাকুম্ভে আসা, পুণ্য কুম্ভে আসা বিদেশিনীরা। বেলারুস, ইউক্রেন পাশাপাশি দাঁড়িয়ে এই আওয়াজ তুলছে। আর একইভাবে বৃন্দাবনের ইসকন থেকে একটা বড় ভক্ত দল এসছেন এবং তাদের সঙ্গে অনেক বিদেশি এবং বিদেশিনীরাও এসছে। মহাকুম্ভ আসা বা পুণ্যকুম্ভে আসা তাদের কাছে একটা এক্সপিরিয়েন্স, তাদের ভাষায় মানে অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা। আমরা জানি আমাদের ভারতীয়দের কাছে সে অভিজ্ঞতা কিছু কম নয়, কিন্তু ওদের কাছে ভারতবর্ষ দেখাটা একটা অভিজ্ঞতা, তার সঙ্গে আবার মহাকুম্ভে আসা। আর ইসকনের এই ভক্ত দলের মধ্যে আপনারা জানেন দেশি বিদেশি সবাই থাকেন, তাদের মধ্যে বিদেশিরা আলাদা করে চোখ টানছেন এই মহাকুম্ভের প্রাঙ্গণে। এই হরে রাম হরে কৃষ্ণ যখন চলছে বৃন্দাবন থেকে আসা ইসকনের দলের সঙ্গে, তারা কীর্তনে মাতোয়ারা, তখন একইভাবে হরিদ্বার থেকেও সাধুরা এসছেন প্রয়াগরাজে, কিন্তু একেবারে সোজা উটের পিঠে চড়ে। রাজস্থান থেকে আসেননি, হরিদ্বার থেকে এসছেন, কিন্তু এই আসার মধ্যে একটা আলাদা ঠাঁট আছে। হতেই পারে হরিদ্বার থেকে এসছেন, রাজস্থান থেকে, মরুভূমি থেকে আসেননি, কিন্তু উটের পিঠে আসার মধ্যে যে কি ঠাঁট আছে, তার যে কি মহত্ব, সেটা তো শুধুমাত্র লালমোহন বাবু নয়, এই সাধুরাও কিছু জানেন বই কি। আর জানেন তাদের যারা দেখছেন সেই ভক্তরা। সেই ছবিটাও আপনাকে দেখালাম সরাসরি রিপাবলিক বাংলায়, পুণ্যকুম্ভের মহাকুম্ভের ছবি। বিশাখা,
অনির্বাণ যে এতক্ষণ এতগুলো ছবি দেখালো, কিন্তু কেন কখনো বিদেশের মানুষ এদেশে আসছেন কুম্ভের টানে, কখনো এদেশের বিভিন্ন প্রান্তের জনতা থেকে সাধু সন্ত সবাই কেন আসছেন এই প্রয়াগরাজে মহাকুম্ভের আসরে? কি আছে এর পেছনে পৌরাণিক নেপথ্য কাহিনী? তখন সমুদ্র মন্থন চলছে, তখন দেব আর দেবতাদের মধ্যে প্রচণ্ড একটা কলহ চলছে। সেই সময় সমুদ্র মন্থনের সময় হঠাৎ অমৃতের ভাণ্ড পাওয়া গেল, অমৃত কলস পাওয়া গেল। এবার যারা দানব অর্থাৎ যারা অসুরকুল, তারা সেই অমৃতের ভাণ্ড পেতে চাইল, কিন্তু সেই সময় বিষ্ণু, যিনি রক্ষাকর্তা সৃষ্টির, তিনি জানেন যদি তাদের হাতে অর্থাৎ দানবদের হাতে চলে যায় এই অমৃত কুম্ভ, তাহলে রসাতলে যাবে সৃষ্টি, তাহলে রসাতলে যাবে প্রাণ। সেই জন্য তিনি তখন মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে দানবদের কিছুটা তাদের মন কিছুটা এড়িয়ে যাতে দেওয়া যায়, কিছুটা অন্যদিকে যাতে নিয়ে যাওয়া যায় তাদের মন, সেই জন্য তিনি চেষ্টা করলেন। আর সেই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত তিনি কাক রূপ ধারণ করলেন এবং সেই অমৃতের কলস তিনি ঠোঁটে করে নিয়ে যখন উড়ে যাচ্ছেন, সেই সময় দানবরা তাকে ধাওয়া করলো। আর সেই সময় তিনি যেহেতু উড়ে যাচ্ছেন, কয়েক ফোঁটা অমৃত 4 শহরে পড়েছিল, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং আপনাদের চোখের সামনে যে প্রয়াগরাজ এই মুহূর্তে মহাকুম্ভের আসর, সেই প্রয়াগরাজে 4টে জায়গায় সেই অমৃতের ফোঁটা পড়েছিল। সেই থেকেই বলা হয় এই মহাকুম্ভ বা কুম্ভ মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছিল পৌরাণিক মতে। আর এই ছবিগুলোর পাশাপাশি এই বিশ্বাস, এই আস্থা, তার থেকে অমৃত সঞ্চয়ের জন্য যে মানুষের বারবার ছুটে ছুটে আসা, তার সঙ্গে আছেন সেই বাবারা যাদের কথা বলে শুরু করেছিলাম। এক একজনের এক এক রকমের কাহিনী। এই যেমন ধরুন বাইক বাবা। বাইক বাবাকে অনেকে বাওয়ানদের বাবাও বলেন, মানে তুফান বাবা। এ বাবার বাইকের মাইলেজ কিন্তু কম করে 1,00,000 কিলোমিটার। উনি চলছেন তো চলছেন, কিসের জন্য চলছেন না সনাতনীদের উপরে হিংসার প্রতিবাদ একেবারে সঙ্গে নিয়ে চলছে। পোস্টার এনেছেন, গেরুয়া ধ্বজ এনেছেন, আর তার সঙ্গে সঙ্গে বাবা গোটা ভারত ভ্রমণ করে ফেলেছেন। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে সোজা বাইক বাবা চলে এসছেন এই মহাকুম্ভের পুণ্যতীর্থস্থলে। আছেন গেরুয়া ট্যাক্সি বাবা। এমনিতে তিনি অ্যাম্বাসেডর বাবা নামে পরিচিত, কিন্তু নিজের অ্যাম্বাসেডরটা এমন গেরুয়া রঙে রাঙিয়ে নিয়েছেন বলেই তাকে গেরুয়া ট্যাক্সি বাবাও বলা হয়। আপাতত এই অ্যাম্বাসেডরে করে 4টে কুম্ভ মেলা ঘুরে নিয়েছেন অ্যাম্বাসেডর বাবা বা গেরুয়া ট্যাক্সি বাবা। তো এই গেরুয়া ট্যাক্সি বাবা এসছেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। 4টে কুম্ভ মেলা ঘোরা হয়ে গেছে এই গেরুয়া ট্যাক্সিতে। এবার শিব পুরোহিত বাবা। শিব পুরোহিত বাবার গল্পটা একটু অন্যরকম। তিনি মহাকুম্ভে হরিয়ানার যে শিব পুরোহিতরা এসছেন, একা নন, অনেকে, বেশ কয়েকজন, তাদের বক্তব্য একটা পুরাণের কথন অনুযায়ী কথিত আছে যে শিব দুর্গার বিয়ের সময় থেকে নাকি এই শিব পুরোহিত বাবাদের উৎপত্তি। মানে শিব দুর্গার বিয়ে হলো তখন থেকে এই সাধু সম্প্রদায়ের উৎপত্তি। সেই সময় বিশেষ পোশাক, একটা বিশেষ পোশাক দেওয়া হয়েছিল ওই বিয়ের সময়, সে পোশাক তারা আজও ছাড়েননি। সে পোশাকটা পরেই তারা সাধু হিসেবে সর্বত্র ঘোরেন, এটাই তাদের সংস্কৃতি। এমন পোশাকে সর্বত্র ঘোরা। শিব দুর্গার বিয়েতে যাদের উৎপত্তি, তারা সেই বিয়ের সময়কার পোশাকটাই আজও অঙ্গে জড়িয়ে রেখেছেন এবং সেটা নিয়েই তারা আসেন এই পুণ্য কুম্ভে। বিশেষ বাদ্যযন্ত্রের সঙ্গে তারা গান গান, শিব এবং দুর্গার অর্চনা করেন, আরতি করেন, আর এভাবেই চলে আসেন মহাকুম্ভের প্রাঙ্গণে। বিশাখা, অনির্বাণ, তুমি যাদের কথা বলছিলে প্রত্যেকের সঙ্গে একটা ছোট ছোট গল্প জড়িয়ে রয়েছে, তাদের জীবনের সঙ্গে গল্প জড়িয়ে রয়েছে। এবার আমি যাদের কথা বলবো তারাও কিন্তু নিজের নিজের মতো করে সত্যি এই কুম্ভে এসে তারা প্রত্যেকের নজর কাটছেন নিজেদের সেই জীবনের ছোট্ট ছোট্ট গল্পগুলোকে সামনে রেখে। ছোট গল্প বলছি বটে, কিন্তু সত্যি জীবনটা কিন্তু তাদের ভীষণ বর্ণময়। আমরা যদি বলি, প্রথমেই আমরা গঙ্গাপুরী মহারাজের কথা বলবো। তার উচ্চতাটা আগেই বলে রাখি 3 ফুট 8 ইঞ্চি মাত্র। তার থেকেও বড় একটা বিষয় রয়েছে, তাকে কেন মানুষ এত ঘিরে ধরেছেন সেটা জানার জন্য। তিনি 31 বছর ধরে স্নান করেননি, অথচ এসেছেন কিন্তু কুম্ভ মেলায়, তাও মহাকুম্ভতে, যেখানে কিনা প্রত্যেকে পুণ্য স্নানের জন্যই আসেন। 6টা স্নান রয়েছে, সেখানে তিনি 31 বছর স্নান না করে আছেন। এবার দেখার যে এই মহাকুম্ভে এসে কি তিনি স্নান করবেন, 31 বছরের ব্রত কি ভঙ্গ করবেন? আর এই তো গেল ছোটু বাবা বা তার যে কথা, সেই বিষয়ে আমরা নজর রাখলাম। কিন্তু এবারে আমরা একটু অদ্ভুত বাবা,
অদ্ভুত বাবা, তিনিও একজন যোগী মহারাজ, তিনিও এসেছেন এই কুম্ভের আসরে এবং তাকে দেখার জন্য মানুষের ভিড়। তাকে দেখলে আপনি প্রথমেই তার গয়নাকাটের দিকে আপনার নজর যাবে, কারণ সত্যিই তিনি অদ্ভুতভাবে শালঙ্কার হয়ে এসেছেন এবং সেখানে তার একটাই বার্তা যে তিনি চাইছেন যে পরিবেশকে রক্ষা করা হয়, সেই জন্যই তার বিশেষ প্রচেষ্টা, তার সাধনা। আর এবারে আমি আসবো একেবারে আন্তর্জাতিক স্তরে থাকা একজন বাবাজির কথায়। তিনি মোক্ষা বাবা। তার একমাত্র লক্ষ্য হলো মানুষের জীবনে কি করে মোক্ষ লাভ করানো যায়, কিন্তু তিনি এসেছেন সুদূর মেক্সিকো থেকে, নিউ মেক্সিকো থেকে এসেছেন তিনি, এবং তার লক্ষ্য হলো কুম্ভ মেলা থেকে ফিরে গিয়ে নিউ মেক্সিকোতে একটা আশ্রম তৈরি করবেন, যেখানে তিনি ভারতীয় সনাতনী যে মত, সেই মর্ম প্রচার করবেন। এ তো গেল এই তিনজনের কথা, কিন্তু এরকমও অনেকে রয়েছেন যারা সকাল থেকে শুধুমাত্র সাধনা নয়, সেই সঙ্গে মানুষের সেবাতেও নিজেদেরকে নিয়োজিত করছেন। যেরকম রাবড়ি বাবার কথা না বললেই নয়। আমরা দেখাচ্ছি সেই রাবড়ি বাবার ছবিটা, হাসি মুখে রীতিমতো হাজার হাজার মানুষকে তিনি রাবড়ি খাওয়াচ্ছেন, কারণ তিনি হাজার হাজার মানুষের জন্য সকাল 8টা-9টা থেকে শুরু করে দিচ্ছেন রাবড়ি তৈরি করা। ঠান্ডায় যারা আসছেন তার কাছে প্রথমে সেই রাবড়ি তৈরি করে তিনি ভগবানকে অর্পণ করেন, তারপর প্রসাদ হিসেবে তা চলে যায় হাজার হাজার ভক্তদের কাছে। কোনো পয়সা কিন্তু তিনি নেন না। এরকমভাবেই নানা রকম সাধু সন্তদের ছবি দিনভর তুলে ধরছেন আমাদের দুই প্রতিনিধি মধুকল্পিতা এবং সন্তু পান। তিনি এক নাগা সন্ন্যাসীর সঙ্গে কথা বললেন, একজন কেন বেশ কয়েকজনের সঙ্গে কথা বললেন, এবং তাদের মধ্যে একজন তো আবার বাঙালিও। তারা কি বলছেন, বিশেষ করে কুম্ভ মেলা প্রাঙ্গণ থেকে উঠে আসছে বাংলাদেশি সনাতনীদের উপর অত্যাচার এবং তার বিরোধিতা। এই সাধু সন্তরা সেখান থেকেও মুখর হচ্ছেন। কি বলছেন শুনুন। পরে আমি সরকারকে বলছি, সনাতন ধর্মের জন্য বাংলাদেশে যা হচ্ছে এদেরকে কিছু করুন। আমি মমতা দিদি বাংলাটাকে খেয়ে নিয়েছে। এই বাংলাদেশটা আর মমতা দিদি আমার বাংলা কলকাতাকে भी बर्बाद कर दी। बांग्लादेश में हो रहा, यदि सारे संत हम विश्व के संत पलट जाएंगे ना, तो बांग्लादेश का पता नहीं चलेगा। जब पहले प्रगुटी टेढ़ी करी, इस तरह कलाम किया, रास्ते से हटता नहीं जाता बिना प्रणाम किया। इसलिए हम या तो जान दे भी देंगे और ले भी लेंगे, दोनों काम है। बंगाल के अंदर जितना भ्रष्टाचार हो रहा है, और वो कौन नेता बेटी है लेडीज आपके बंगाल की, वो जितने अत्याचार कर रही है, उस अत्याचार का पापों का पश्चाताप उसको नेता को करना पड़े। আমরা যদি এই গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা এক হয়ে যায়, সাধুরা এক হয়ে যায়, তাহলে বাংলাদেশ বুঝে যাবে কত ধানে কত চাল, এবং হওয়া প্রয়োজন। কারণ মহাকুম্ভে মহাযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই মহাকুম্ভ সমস্ত সনাতনী হিন্দুদের একজোট হওয়ার মহাকুম্ভ। এই এক থাকার কথা যখন হচ্ছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে সাধুরা যখন বারবার তাদের একতার কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, তখন শিব এবং কালী সেজে ভক্তদের নাচও চলছে। এও তো এক একতাই বটে। হরগৌরী, শিবকালী যে একই সঙ্গে উচ্চারিত হন, আলাদা করার জন্য নেই। কিছুক্ষণ আগে অনির্বাণ আমরা দেখছিলাম যে একজন সাধু বলছিলেন যে যদি আমরা নিজেদের ফর্মে চলে আসি তাহলে কি হতে পারে। তারপরেই আমরা এই তাণ্ডব নৃত্যের একটা অংশ দেখলাম। এর থেকেই বোধহয় আমরা কনক্লুশনের একটা পার্ট টানতে পারি। আসলে যে অমৃত কুম্ভ, এর সন্ধানে কি কি মেলে কেউ জানে না। যা যা মেলে তার সব আপনাদের, মানে আমাদের কাছে যা যা মিলবে তার সব আপনাদের জন্য থাকবে। এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো শেষ করি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।